ছোট্ট কালো ফুলের কান্না, একজন অহংকারী রাজার নিষ্ঠুর সিদ্ধান্ত, আরেকটি ভয়ঙ্কর অভিশাপ যা বদলে দিয়েছিল পুরো রাজ্যের ভবিষ্যৎ। কিন্তু কি ছিল সেই অভিশাপ, আর কিভাবে একটি রাজকন্যা বাবাকে মুক্ত করেছিল? চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ আমাদের রাজবাগান আগের চেয়েও সুন্দর লাগছে। জি মহারাজ, প্রতিটি ফুল আপনার আদেশেই যত্নে রাখা হয়েছে। এটা কি আমার বাগানে কালো ফুল? এটা দেখতে অশুভ লাগছে আমার কাছে। মহারাজ, আমরা অনেকবারই তুলে ফেলতে চেয়েছিলাম, কিন্তু প্রতিবারই এটা ফুটে উঠেছে। এটা আজ আমিই তুলব। মহারাজ, একটু থামুন। একটা সামান্য ফুল কথা বলতে পারছি? হ্যাঁ, আমি এই বাগানেরই একটি প্রাণ। আমি কারো ক্ষতি করিনি। দয়া করে আমাকে উপড়ে ফেলবেন না মহারাজ। তুমি আমার সুন্দর বাগান নষ্ট করেছো। তোমার এখানে থাকার কোনো অধিকার নেই। আমার রং কালো বলে কি আমি খারাপ? আমি তো প্রতিদিন এই বাগানের বাতাসে সুগন্ধ ছড়িয়ে দিই। আমাকে বাঁচতে দিন মহারাজ। আমি কারো অনুরোধ শুনি না, বিশেষ করে একটি কুৎসিত ফুলের। মহারাজ, তুমি আমার প্রাণ কেড়ে নিয়েছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি তোমার সন্তান জন্মের আগেই ব্যাঙে পরিণত হবে, আর তোমার অহংকারই তোমার এই শাস্তির কারণ। হা 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 হা। একটা সামান্য ফুলের অভিশাপে আমার কিচ্ছুই হবে না। প্রতাপনগর রাজ্যের রাজা প্রতাপ। মহারাজ, আজ আপনাকে এত চিন্তিত দেখা যাচ্ছে কেন? হাহা, আজ একটা হাস্যকর ঘটনা ঘটেছে রানী। আজ একটা কুৎসিত কালো ফুল আমাকে অভিশাপ দিয়েছে। তাও নাকি আমাকে ভয় পেতে হবে সামান্য একটা কুৎসিত ফুলের জন্য। আপনাকে আবার কেন অভিশাপ দিয়েছে মহারাজ? তাহলে শোনো মহারাজ, আসলে আমি বাগানে হাঁটতে বের হয়েছিলাম আজ। গিয়ে দেখি আমার সুন্দর বাগানের মধ্যে একটা কালো কুৎসিত ফুল জায়গা দখল করে রেখেছে। আমার জায়গা দখল আমার সহ্য হয়নি, তাই আমি উপড়ে ফেলেছি। সে তার ফলে এই ফুলটি আমাকে অভিশাপ দিয়েছে। মাফ করবেন মহারাজ, আপনি বড় ভুল করেছেন। প্রকৃতির প্রতিটি সৃষ্টি মূল্যবান, আর আপনি সেই প্রকৃতিকেই অপমান করেছেন। চলুন আমরা গিয়ে ক্ষমা চেয়ে আসি। হাসালে রানী, আমি কি না এক সামান্য ফুলের কাছে ক্ষমা চাবো? এটাও সম্ভব? অহংকার কখনো ভালো ফল দেয় না মহারাজ। দয়া করে আমার কথাটা শুনুন। এই আলোচনা এখানেই শেষ। কোন অভিশাপ আমাকে স্পর্শ করতে পারবে না। রানী জানতেন অহংকারের শেষ কখনো ভালো হয় না, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর দিন। সময় কেটে গেল। রানীর গর্ভে বেড়ে উঠতে লাগল রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী। অবশেষে এলো সেই শুভ দিন। সেদিনই সবাই বুঝতে পারল একটি নিরীহ ফুলের অভিশাপ সত্যি হয়ে গেছে। ভয় পেও না মহারানী। কে কে আপনি? তখন অদৃশ্য কণ্ঠ বলে, আশা আছে। যখন তোমাদের কন্যার বয়স 18 বছর হবে,
আর সে নিজের নিঃস্বার্থ ভালোবাসা ও দয়ার পরিচয় দেবে, তখন অভিশাপ ভাঙার পথ খুলবে। আলো মিলিয়ে যায়। আমি সেই দিনের অপেক্ষা করব। বছর পেরিয়ে বছর কেটে গেল। ব্যাঙ রাজা প্রাসাদেই থাকতে লাগলেন। রানী গোপনে তার যত্ন নিতেন। ছোট্ট রাজকন্যা বড় হতে লাগল। সে কখনো বাবাকে লজ্জা পেতে দেয়নি। সময়ের সঙ্গে সঙ্গে রাজকন্যা সবার প্রিয় হয়ে উঠল। সে কখনো কাউকে কষ্ট দিত না। একদিন কিন্তু রাজকন্যা জানত না, খুব শিগগিরই তার জীবনে এমন একজন আসবে যে তার দয়ার সত্যিকারের পরীক্ষা নেবে। রাজকন্যা মানুষের মতোই বন জঙ্গলের প্রাণীদেরও ভালোবাসত। তাই সুযোগ পেলেই সে জঙ্গলে গিয়ে আহত প্রাণীদের সাহায্য করত। হঠাৎ চারদিকে ঝলমলে আলো ছড়িয়ে পড়ে। কাঠবিড়ালিটি ধীরে ধীরে এক সুন্দর পরীতে রূপ নেয়। ধন্যবাদ রাজকন্যা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। প্রাণ বাঁচানোই তো আমার সবচেয়ে বড় কাজ। রাজকন্যা, তুমি তোমার পরীক্ষায় সফল হয়েছ। তুমি একটা পরী। হ্যাঁ, আমি বনপরী। আমি তোমার দয়ালু মনোভাব দেখে খুশি হয়েছি। তাই তুমি যদি আমার কোনো সাহায্য প্রয়োজন বোধ করো তাহলে আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ। কয়েকদিন পরেই পাশের রাজ্যের তরুণ রাজা অতিথি হয়ে সেই রাজ্যে এলেন। স্বাগত। আশা করি আমাদের আতিথেয়তা আপনাদের ভালো লাগবে। আপনাদের আন্তরিকতা আমার জন্য সবচেয়ে বড় উপহার। পরবর্তী কয়েকদিনে তারা একসঙ্গে রাজ্যের বিভিন্ন গ্রাম ঘুরে দেখতে লাগলেন। রাজকন্যা, শুনেছি আপনি নাকি আপনাদের ওই ভালো জমিটা খাজনায় না দিয়ে কুয়ো প্রতিষ্ঠার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। হ্যাঁ, আসলে আমাদের গ্রামে এই অঞ্চলটাতে পানির অভাব দেখা দিচ্ছে। তাই প্রজাদের সুখের কথা চিন্তা করে সেই জমিটা কুয়ো প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কিন্তু রাজকন্যা, শুনেছি তো আপনার ওই জমিটাতে নাকি ভালো ফলন দেয়। ওইখানে তো ভালো খাজনাও পাওয়া যেত। শুনুন, আমাদের একটা কথা সব সময় মনে রাখা উচিত। আমাদের রাজ পরিবারের দায়িত্বই হচ্ছে প্রজাদের সেবা করা, আর প্রজাদের যাতে ভালো হয় সেই কাজটাই আমাদের করা। আসলে রাজকন্যা, আপনি দয়ালু মনের। রাজকন্যা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলুন মহারাজ। রাজকন্যা, আমি আপনার এই সুন্দর রূপের প্রেমে নয়, আমি আপনার দয়ালু মন, বিনয়ী আচরণ দেখে আপনাকে ভালোবেসেছি। আপনি কি আমাকে বিয়ে করতে রাজি আছেন রাজকন্যা? এই রাজ্যের সম্মানীয় রানী আমার মাতা। তিনি আর আমার ব্যঙ্গ পিতা রাজি হলেই আমি এই বিয়েতে সম্মত। শুভ দিন এসে গেল। রাজকন্যা ও তরুণ রাজার বিয়েতে পুরো রাজ্য আনন্দে মেতে উঠল। মহারাজ, বলো রাজকন্যা। আমার পিতা তো এখনো তার আগের রূপে ফিরে আসলো না। তুমি একদিন আমায় বলেছিলে না, কোনো এক পরী নাকি তোমাকে সাহায্য করবে। তার কাছে না হয় একটু সাহায্য চেয়ে দেখো না। কি হয়েছে রাজকন্যা? আমার ব্যাংক পিতা এখনো তার আসল রূপে ফিরে আসছে না কেন? বনপুরী, তাহলে শোনো রাজকন্যা, এখনই উপযুক্ত সময় তোমার পিতার অভিশাপ কাটানোর। তোমাকে জঙ্গলের গভীরে যেতে হবে। সেখানেই সেই জাদুকরী ফুলটি রয়েছে। সেই ফুলটিকে তোমাদের বাগানে স্থাপন করতে হবে। স্থাপন করার সাথে সাথেই তোমার পিতা আগের রূপে ফিরে আসবে।
পরদিন ভোরে রাজকন্যা ও তার স্বামী গভীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। হে সুগন্ধি বনফুল, এখন আমার পিতার অভিশাপ কেন কাটেনি? রাজকন্যা, তোমার শর্ত অনুযায়ী তুমি এক দয়ালু রাজকন্যা, তাই আজ যদি আমাকে সেই বনে প্রতিস্থাপন করা হয় তবেই তোমার পিতা আগের রূপে ফিরে আসবে। আমি তোমার কাছে অপরাধী, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বলো, কি করলে আমার এই অপরাধ কমে যাবে বা তুমি আমাকে ক্ষমা করে দেবে? আমি কোনো ধন সম্পদ চাই না, আমি শুধু চাই এই রাজ্যে আমার মতো আরো হাজারো ফুল ফুটুক, যাতে মানুষ কারোর রং দেখে কাউকে ঘৃণা না করে, সবাই তার কাজের জন্য তাকে ভালোবাসে। আমি কথা দিচ্ছি, আজ আমার বাগানে আমি কালো ফুল লাগাবো। আমি বুঝতে পেরেছি ক্ষমা আর ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আজ তুমি শুধু একটা অভিশাপ ভাঙনি, একটা অহংকারেরও পরাজয় ঘটিয়েছ রাজকন্যা। তুমি এভাবেই পুরো রাজ্যকে দেখে শুনে রাখবে, আমি এটা বিশ্বাস করি। রাজকন্যা শুধু ফুল কন্যা রায় নয়, আমিও ওদের সাথে একমত। আমিও তোমার জন্য গর্ববোধ করি, আমার মতো পিতার এত ভালো একটা মেয়ে হয়েছে। ফুলকন্যা, পিতা, আমি এভাবেই চেষ্টা করব পুরো রাজ্যের মানুষকে দেখে রাখার। আপনারা আমায় আশীর্বাদ করুন। এরপর থেকে সেই রাজ্য পরিচিত হয়ে ওঠে কালো ফুলের রাজ্য নামে। রাজা আর কখনো কোনো গাছ, ফুল বা প্রাণীকে অবহেলা করেননি। রাজকন্যা ও তার স্বামী ন্যায় ও দয়ার সঙ্গে রাজ্য শাসন করতে লাগলেন। আর সেই কালো ফুল, সে প্রতিদিন ফুটে থেকে সবাইকে মনে করিয়ে দিত, রূপ নয়, মনই একজনের আসল পরিচয়। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, কিন্তু দয়া, ক্ষমা এবং প্রকৃতির প্রতি সম্মান শেষ পর্যন্ত সুখ ও মুক্তির পথ খুলে দেয়।